আমাদের আজকের ক্লাস মেঘনাদবধ কাব্য নিয়ে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের রস বিচার নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। মেঘনাদবধ কাব্যে কোন রস প্রধান হয়ে উঠেছে এই নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেছেন এটি বীররসের কাব্য। কবিরও অভিপ্রেত ছিল, অর্থাৎ কবিরও ইচ্ছা ছিল বীররস পরিবেশন করা। এই ইচ্ছা থাকার জন্যই তিনি কাব্যের প্রথম স্বর্গে ঘোষণা করেছেন, গাইব মা বীররসে ভাসি মহাগীত। আবার কারো কারো মতে করুণ রসই এই কাব্যের প্রধান রস হয়ে উঠেছে। কাব্যের নায়ক মহা তেজস্বী ও পরাক্রান্ত রাবণ, কিন্তু কাব্যের আরম্ভে কবি সেই চরিত্রটিকে উপস্থাপন করেছেন শোকাহত মূর্তিতে। পুত্রের মৃত্যু সংবাদে বিফল হৃদয় রাবণের আক্ষেপ উক্তির মধ্যে কোথাও বীরত্বের আভাস নেই। একে একে আত্মীয় পরিজনের মৃত্যুতে এই স্বজন বৎসল পুরুষের হৃদয়ে যে শোক পুঞ্জিত হচ্ছিল, বীরবাহুর মৃত্যু সংবাদে তা সংযমের বাঁধ ভেঙ্গে উদ্বেল হয়ে উঠেছে। শোকাভিভূত রাবণের অন্তরের কথা হৃদয় বৃন্তে ফুটে যে কুসুম, তাহারে ছিঁড়িলে কাল বিকল হৃদয় ডুবে শোক সাগরে। কিন্তু শোকের অভিঘাত রাবণের দৃঢ় ব্যক্তিত্বকে বিনষ্ট করতে পারেনি। বীরপুত্রের আত্মোৎসর্গে গর্বিত তার পিতৃহৃদয় শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব বোধে উদ্বুদ্ধ হয়ে উঠেছে। মাইকেল মধুসূদন কাব্যের শুরুতেই দেবী সরস্বতীর নিকট প্রার্থনা জানিয়েছেন নিজের মনোভাব ব্যক্ত করে। তিনি লিখেছেন, গাইব মা বীররসে ভাসি মহাগীত, উড়ি দাসে দেহ পদ ছায়া। কবির এই অভিব্যক্তি যে উদ্দেশ্যে ব্যক্ত হয়েছে, আক্ষরিকভাবে তা মেনে নিলে বলতে হয় কবির সেই অভিপ্রায় বা কবির সেই ইচ্ছা এই কাব্যে চরিতার্থ হয়নি। কিন্তু এই উক্তিটিকে এই কাব্যে কবি কল্পনার নিয়ামক রূপে গ্রহণ করার কোনো সঙ্গত কারণ নেই। প্রথম স্বর্গে রাবণের জাঁক জমকপূর্ণ রাজসভার বর্ণনার পরেই দেখা গেল সেই সভায় বসে পুত্র শোকাতুর রাবণ এহেন সভায় বসে রক্ষ কুলপতি বাক্যহীন পুত্র শোকে, ঝড় ঝড় ঝরে অবিরল অশ্রু ধারা। লঙ্কার অধিপতি রাবণ আজ শোকে মুহ্যমান। তাই পুত্রের জন্য তার হৃদয় ভেদী আর্তনাদ প্রকাশিত হয়েছে কাব্যের প্রথম স্বর্গেই। ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা তরুবরে, হা পুত্র হা বীর বাহু বীর চূড়ামণি, কি পাপে হারানো আমি তোমা হেন ধনে। আবার এই রাবণকেই দেখি সমস্ত দুঃখকে পেছনে ঠেলে পুত্রের বীরত্বের বর্ণনা শুনতে আগ্রহী হয়ে উঠতে। কহদূত কেমনে পড়িল সমরে অমর ত্রাস বীর বাহু বলি। রাবণের জিজ্ঞাসার উত্তরে দূত মকরাক্ষ বীরবাহুর বীরত্বের বর্ণনা দিয়েছেন, যার ফলে এখানে কবি বীররসকে প্রাধান্য দিতে পেরেছেন। বীরবাহুর পতনের বীরত্বের বর্ণনা শুনে রাবণ দুঃখ পেয়েছেন বটে, কিন্তু তার দুঃখকে ছাপিয়ে উঠেছে আনন্দ। সে আনন্দ বীর পুত্রের বীরত্বের জন্য। তাই রাবণ দুঃখকে ভুলে প্রাসাদের চূড়ায় গিয়ে উঠেছেন যুদ্ধে নিহত বীরবাহুকে দেখার জন্য। পুত্রের জন্য গর্বে ফুলে উঠেছে পিতার বুক। এভাবে
কবি কাব্যে বীররসের আনয়ন করেছেন। বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে বীরবাহুর জননী এবং রাবণের বহু মহিষীর অন্যতমা চিত্রাঙ্গদা রাজসভায় এসে রাবণকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন। যে শোক রাবণ ক্ষণিকের জন্য কাটিয়ে উঠেছিলেন, চিত্রাঙ্গদার আগমনে সে শোক আবার উথলে উঠল। চিত্রাঙ্গদার প্রশ্নবাণে জর্জরিত রাবণ যে উত্তর করেন, তাতে কাব্যে করুণ রসেরই প্রাধান্য পরিলক্ষিত হয়। এ বৃথা গঞ্জনা প্রিয়ে কেন দেহ মোরে, গ্রহ দোষে দোষী জনে কে নিন্দে সুন্দরী। অথবা তিনি বলেছেন, এক পুত্র শোকে তুমি আকুলা ললনে, শত পুত্র শোকে বুক আমার ফাটিছে দিবানিশি। চিত্রাঙ্গদা অন্তঃপুরে চলে গেলে রাবণ যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হলেন। রাবণের এই রণসজ্জার প্রস্তুতিতে বীররস প্রাধান্য পেয়েছে। আবার রাবণপুত্র মেঘনাদ যখন বীরবাহুর মৃত্যু সংবাদ শুনলেন, তখন পিতার কাছে যুদ্ধে যাবার অনুমতি প্রার্থনা করলেন। মেঘনাদের এই প্রার্থনার মধ্যেও ফুটে উঠেছে তার বীরত্ব। কাব্যের মধ্যে বীরবাহু, মেঘনাদ এবং রাবণ এই তিনটি চরিত্রের বীরত্ব প্রকাশিত হয়েছে। আবার অন্যদিকে চিত্রাঙ্গদা ও রাবণের দ্বারা করুণ রসও প্রকাশিত হয়েছে কাব্যের মধ্যে। কাব্যের কেন্দ্রবিন্দুতে আছেন স্বয়ং রাবণ। কবি রাবণের মাধ্যমে কাব্যে করুণ রস ও বীর রস উভয় রসেরই উপস্থাপন করেছেন। কাজেই কবি প্রথম স্বর্গে গাইব মা বীররসে ভাসি এই মহাগীত বলে কাব্য রচনা শুরু করলেও এতে বীররসের পাশাপাশি করুণ রসও স্থান পেয়েছে। কাজে শুধুমাত্র বীররস নয়, বীররস ও করুণ রস অবিমিশ্রিত ভাবে মেঘনাদবধ কাব্যে স্থান পেয়েছে। মাইকেল মধুসূদনের সমগ্র কাব্য জুড়ে রয়েছে করুণ রসের চিত্রণ। কাব্যের সমালোচকগণ কাব্যটিকে করুণ রসাত্মক বলেছেন, কারণ মধুসূদনের কবি প্রকৃতিতে যে রোমান্টিক আবেগ ছিল, কারুণ্যই তার পরিণাম। বস্তুনিষ্ঠ ক্লাসিক কাব্যের আদর্শ রক্ষা না করে তিনি রোমান্টিক আবেগ বসে দৈব নিপীড়িত ভাগ্যহত রাবণের সঙ্গে একাত্মতা অনুভব করেছিলেন। রাবণের মধ্যে কবি যুগ মানুষের অভিব্যক্তি দেখেছিলেন। বিদেশিদের দ্বারা আক্রান্ত পর্যদুস্থ রাবণ বংশ গৌরব এবং জাতীয় মর্যাদা রক্ষার জন্য সর্বস্ব পণ করে বসে আছেন এবং প্রতিকূল দৈবের বিরুদ্ধে তাকে সংগ্রাম করতে হয়েছে। রাবণের এই মর্ম বিদারক ব্যথাই কাব্যটির বিষয়বস্তু। রাবণের দুঃখের সঙ্গে একত্বতা বোধের জন্যই কাব্যটি বিষাদান্ত হয়ে ট্রেজিক লক্ষণাক্রান্ত হয়েছে। কাব্যের আভ্যন্তরীণ পরিচয়ও রয়েছে করুণ রসের অফুরন্ত প্রবাহ। কাব্যের প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। বীরবাহুর শোককরুণ মৃত্যুর ঘটনার দ্বারা কাব্যের শুরু। ঐশ্বর্যদীপ্ত সভাগৃহে লঙ্কেশ্বর রাবণ বাক্যহীন পুত্র শোকে ঝরঝর করে অবিরল অশ্রুধারা তৃতীয়া বসনে। পরমুহূর্তে শোকের ঝড় বহিল চৌদিকে। মেঘনাদের অভিষেক বিপুল অশ্রুধারায় স্নাত। একে একে আত্মীয় পরিজনের মৃত্যুতে স্বজনবৎসল রাবণের হৃদয়ে যে শোক পুঞ্জীভূত হচ্ছিল, বীরবাহুর মৃত্যুর সংবাদে সে সংযমের বাঁধ ভেঙে পড়ল। তৃতীয় স্বর্গে পতি প্রাণা প্রমীলার উৎকণ্ঠা কারণ্য সিক্ত হয়ে বীরত্বকে অতিক্রম করেছে। চতুর্থ স্বর্গে অশোকবনে বন্দিনী সীতা নিজের জীবনের অপরিসীম যে কারুণ্য, সেটা লক্ষ্য করা যায়। পঞ্চম স্বর্গে রাক্ষস পরিবারের অন্তঃপুর বর্ণনায় মাতৃহৃদয়ের উৎকণ্ঠা, পত্নী হৃদয়ের বেকুলতা ফুটিয়ে তুলতে কবি স্নিগ্ধ কারুণ্যের পরিবেশ রচনা করেছেন। ষষ্ঠ স্বর্গে মধুসূদন ইন্দ্রজিতের মৃত্যুর দৃশ্য উপস্থাপিত করেছেন। লক্ষণের সঙ্গে ইন্দ্রজিতের সংগ্রাম বীরত্বের নয়,
এটি নিষ্ঠুর হত্যা, মর্ম বিদারী শোক করুণ ঘটনা। বিভীষণের কণ্ঠেও শোকের হাহাকার ধ্বনিত হয়েছে। সপ্তম স্বর্গে রাবণ যে ক্রোধ জ্বালা প্রকাশ করেছেন তার অন্তরালে রয়েছে দুঃসহ পুত্র শোকের বেদনা বহ্নি। অষ্টম স্বর্গে রামের শোক, প্রেতপুরীতে পিতাপুত্রের সাক্ষাতে শোকার্ত পরিবেশ এক সর্বোপরি, এবং সর্বোপরি নবম স্বর্গে শোকভাবের প্রচণ্ড প্রবাহ সমস্ত বীরত্বকে ভাসিয়ে নিয়ে গেছে। কাব্যটির শেষ স্বর্গের কারুণ্য সমস্ত কিছুকে অতিক্রম করে গেছে। এর মূল ঘটনা ইন্দ্রজিতের মৃতদেহ সৎকার, সব যাত্রা এবং প্রমীলার চিতারোহণ। কাব্যটির শেষ পংক্তি দুটি শোকার্ত হৃদয় হতে উদ্গত অশ্রু দিয়ে যেন গড়া। বিসর্জী প্রতিমা যেন দশমী দিবসে, সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে। লঙ্কার বিষাদ চিত্রের বর্ণনায় মধুসূদনের মেঘনাদবধ কাব্যটি আগাগোড়া ট্রেজিক লক্ষণাক্রান্ত হয়ে উঠেছে। কাব্যের আরম্ভে প্রথম স্বর্গে কবি মধুসূদন, যদিও তিনি বীররসে এই গীত গাইবেন বলে তিনি লিখেছিলেন বা বলেছিলেন, কিন্তু কাব্যের শেষে এসে সমস্ত স্বর্গগুলি অতিক্রম করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে শুধুমাত্র বীররসের কাব্য হয়ে ওঠেনি মেঘনাদবধ কাব্য। বীররস এবং করুণ রস উভয় রসেরই মিশ্রণ রয়েছে এই কাব্যের বিভিন্ন স্বর্গে। বিশেষত বীররসের পাশাপাশি করুণ রসের যে প্রাধান্য সেটিও কিন্তু এই কাব্যের বিভিন্ন স্বর্গগুলিতে পরিলক্ষিত হয়।